আসসালামু আলাইকুম। এটেন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাজমুল হাসান। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। নরেন্দ্র মোদীর আমন্ত্রণে আজ নয়াদিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দ্বিপাক্ষিক বিষয়ের পাশাপাশি বেশি গুরুত্ব পাবে আঞ্চলিক ও ভূ রাজনৈতিক ইস্যু, মনে করেন বিশ্লেষকরা। মিয়ানমার থেকে বাংলাদেশের দিকে গুলি ছুড়লে পাল্টা গুলি করা হবে, হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর। প্রতিবেশী দেশের অভ্যন্তরীণ কোন্দলের প্রভাব। বন্যার কারণে সিলেট বিভাগের এইচএসসি পরীক্ষা ৮ জুলাই পর্যন্ত স্থগিত। আশ্রয় কেন্দ্রে বানভাসীদের ভিড়, ২০ লাখেরও বেশি মানুষ পানিবন্দী। গ্রীষ্মের ছুটি কমিয়ে ২৬ জুন থেকে খুলছে শিক্ষা প্রতিষ্ঠান। শনিবারও থাকবে সাপ্তাহিক ছুটি। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে ২ দিনের রাষ্ট্রীয় সফরে আজ নয়াদিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে পালাম বিমানবন্দরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন তিনি। শনিবার সকালে নয়াদিল্লিতে রাষ্ট্রপতি ভবনে তাকে সংবর্ধনা দেওয়া হবে। ওই দিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে শেখ হাসিনার আনুষ্ঠানিক বৈঠক হওয়ার কথা রয়েছে। সেখানে প্রতিনিধি পর্যায়ে আলোচনা ও ২ দেশের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর ও চুক্তি বিনিময় সহ ২ নেতার প্রেস ব্রিফিং এর আয়োজন করা হয়েছে। একই দিন শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। এছাড়াও রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গেও সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী। সফর শেষে ২২ জুন সন্ধ্যায় নয়াদিল্লি ছাড়বেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়। শেখ হাসিনা ও নরেন্দ্র মোদীর বৈঠকে দ্বিপাক্ষিক বিষয়ের চেয়ে বেশি গুরুত্ব পেতে পারে আঞ্চলিক ও ভূ রাজনৈতিক ইস্যু, এমন অভিমত জানিয়ে কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন, নতুন মেয়াদে দায়িত্ব নিয়ে দুদেশের সম্পর্ককে ভিন্ন মাত্রা দিতে পারেন ২ রাষ্ট্রপ্রধান। একই সাথে তারা বলেন, তিস্তা চুক্তি সহ অমীমাংসিত ইস্যু সমাধান, কানেক্টিভিটি ও বাণিজ্য সমঝোতার ক্ষেত্রে দেশের স্বার্থ সংরক্ষণে জোরালো অবস্থান নিতে হবে বাংলাদেশকে। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে যোগদানের পর ২ সপ্তাহের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি সফর। নতুন মেয়াদে সরকার প্রধান হিসেবে দায়িত্ব নেয়ার পর ২ শীর্ষ নেতার প্রথম দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে এই সফরে। এ সময় দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ের পাশাপাশি চীন ভারতকে ঘিরে আঞ্চলিক রাজনৈতিক ইস্যু প্রাধান্য পেতে পারে বলে জানান বিশ্লেষকরা। এই এলাকায় বিভিন্ন যে উদীয়মান শক্তি, চীন, জাপান, তাদের নিয়েও তাদের অবস্থান কি, বাংলাদেশ কিভাবে তাদেরকে দেখে, এক্সচেঞ্জ অফ ভিউজ হয়েই থাকে। অনেক বিষয় ভারতের একটা প্রেক্ষাপট আছে, আমাদের একটা প্রেক্ষাপট আছে, এবং যেহেতু আমাদের একটা বড় নেইবার, তাদের কনসার্ন প্রায়োরিটিসটা আমাদের মনে হয় যে কনসিডারেশনে নিতে হবে। চীন ভারত বাইনারি রিলেশনশিপ, যেটাকে দ্বিপাক্ষিকতার আলোকেই দক্ষিণ এশিয়া অঞ্চলটাকে দেখবার একটা প্রবণতা কিন্তু তাদের বাড়ছে। চীনের মতো শক্তির অংশগ্রহণ কম থাকাই ভালো। তো সেই জায়গায় তাদের একটা চিন্তা বা আগ্রহ আছে। বিশ্লেষকরা বলছেন, তিস্তা মহাপরিকল্পনায় ভারতের আগ্রহ নতুন করে আলোচনা তৈরি করেছে। যদিও এরই মধ্যে চীনের ঋণ নিয়ে তিস্তা প্রকল্প বাস্তবায়নে আগ্রহ জানিয়েছে বাংলাদেশ। বড় প্রকল্প বাস্তবায়ন করতে গেলে এখন ভারতও যদি চায়, চীনও যদি চায়, তাহলে আমাকে তো সিদ্ধান্ত নিতে হবে যে আমরা কার সক্ষমতা আছে এই ধরনের বড় প্রকল্প বাস্তবায়ন, সেটাও আমাকে চিন্তা করতে রাখতে হবে। এগুলো রেখে আমাকে সিদ্ধান্ত নিতে হবে যে আমি কার সাথে যাব। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এবারের সফরেও তিস্তা চুক্তির আলো দেখার সম্ভাবনা ক্ষীণ। তবে আন্তঃসীমান্ত সংযোগ, বিনিয়োগ, মোংলা বন্দরের ব্যবস্থাপনা ও বিদ্যুৎ বাণিজ্য সহ বেশ কয়েকটি বিষয় হতে পারে সমঝোতা ও চুক্তি। এনার্জি বড়ভাবে আসবে, কানেক্টিভিটি বড়ভাবে আসবে, বিশেষ করে রেল কানেক্টিভিটি। ত্রিপুরা, আসামের যে বর্ডার আছে সেখানে, এই এলাকাটা সহ বে অফ বেঙ্গল সহ জাপানিজ কোলাবোরেশনে একটা বড় ধরনের অর্থনৈতিক রিজন গড়ে তোলার জন্য জাপান, ইন্ডিয়া এবং বাংলাদেশ যৌথ উদ্যোগ নিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নরেন্দ্র মোদীর সবশেষ দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয় ২০২২ সালের সেপ্টেম্বরে দিল্লিতে। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। মিয়ানমার থেকে বাংলাদেশের দিকে গুলি ছুড়লে পাল্টা গুলি করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
মিয়ানমারকে হুঁশিয়ারি করার পর দেশটির রাষ্ট্রীয় বাহিনী ও আরাকান আর্মি বাংলাদেশের দিকে কোনো গুলি ছুড়ছে না বলেও জানান তিনি। এছাড়া সাবেক আইজি বেনজির আহমেদ ও ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়াকে আত্মপক্ষ সমর্থনে সুযোগ দিতে হবে বলেও জানান তিনি। ফজলে রাব্বির রিপোর্ট। প্রতিবেশী মিয়ানমারের অভ্যন্তরীণ কোন্দলের প্রভাব পড়েছে বাংলাদেশে। সীমান্ত ঘেঁষে রাখাইন রাজ্যে আরাকান আর্মি ও মিয়ানমার বাহিনীর মধ্যে সংঘাত চলছে। এদিকে নাফ নদীর যে অংশে টেকনাফ থেকে সেন্ট মার্টিন যাওয়ার রুট, সেখানে পলি জমে যাওয়ায় মিয়ানমারের সীমান্ত ঘেঁষে চলাচল করতে হচ্ছে বাংলাদেশের নৌযানগুলোকে। এতে সংঘাতে লিপ্ত আরাকান আর্মি ও মিয়ানমার বাহিনী দুই পক্ষেরই সন্দেহের মুখে পড়ে বাংলাদেশের নৌযান। তাদেরকে আমরা জানিয়েছি, তারা যেটা বলছে যে আপনারা সুনির্দিষ্টভাবে বাংলাদেশের ফ্ল্যাগ যাতে উড়িয়ে যায় সেই রকম একটা ব্যবস্থা করেন, তাহলে বাংলাদেশের ফ্ল্যাগ হুল হয়ে গেলে আর কেউ ওখানে গুলি করবে না। আমরা দোনো দলের সঙ্গেই বলে দিয়েছি যে আমাদের গুলি করলে আমরাও এরপরে পাল্টা গুলি করব। কাজেই আমাদের এখানে আর কোনো গোলাগুলি হচ্ছে না। সচিবালয় ঈদ পরবর্তী ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, অকাট্য প্রমাণ ছাড়াই সাবেক আইজিপি বেনজির আহমেদ ও ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়ার দুর্নীতি নিয়ে কথা হচ্ছে নানা মহলে। তাদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়ার পরই বোঝা যাবে তারা দুর্নীতি করেছে কিনা। তার নামে যেগুলো আসছে তিনি এটার জবাব দিবেন। যদি জবাব না দিতে পারে তখন আমরা বলবো সে দুর্নীতিবাজ, তখন সে বলবো যে তিনি অবৈধ সম্পদ অর্জন করেছেন। এর আগে বোধহয় বলার সময় আসেনি। অন্য এক প্রশ্নের উত্তরে ভারতে খুন হওয়া সংসদ সদস্য আনোয়ারুল আজিমের মেয়ে গোয়েন্দা বাহিনীর তদন্ত কার্যক্রম নিয়ে যে সন্দেহ প্রকাশ করেছে তা মন গড়া বলেও মন্তব্য করেন আসাদুজ্জামান খান কামাল। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। ক্রমে খারাপের দিকে যাচ্ছে সিলেট অঞ্চলের বন্যা পরিস্থিতি। প্রতিনিয়ত প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। পানিতে ভাসছে সিলেট সিটি কর্পোরেশনের 23টি ওয়ার্ডের বাসাবাড়ি, দোকানপাট ও অফিস। হবিগঞ্জ, সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলায় 3 দিনে পানিবন্দী মানুষের সংখ্যা দাঁড়িয়েছে 20 লাখে। আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছে কয়েক হাজার পরিবার। এদিকে বন্যার কারণে সিলেট বিভাগের এইচএসসি পরীক্ষা 8 জুলাই পর্যন্ত স্থগিত করেছে শিক্ষা মন্ত্রণালয়। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট করছেন মাজরুল হক মুহাজ্জির। সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজারের বন্যায় দিশেহারা সে অঞ্চলের মানুষ। এর মধ্যে শুধু সুনামগঞ্জেই পানিবন্দী মানুষের সংখ্যা ছাড়িয়েছে 5 লাখেরও বেশি। নদীর পানি বেড়ে মৌলভীবাজারে বাঁধের 44টি এলাকা ঝুঁকিতে পড়েছে। 37টি ইউনিয়নের সব শিক্ষা প্রতিষ্ঠানকে আশ্রয়কেন্দ্র ঘোষণা করা হয়েছে। আতঙ্কে আছেন কয়েক লাখ মানুষ। পানি আমাদের বেশি বাড়তে থাকে এবং কোনো দিকে ভাঙ্গা দেয়, তাহলে আমাদের অনেক ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। আমাদের বাঁধগুলো মনে করেন অনেক ঝুঁকিপূর্ণতে আছে। এমনিতেই ব্যবসা বাণিজ্য নাই, আর এই ঝড় বৃষ্টির মধ্যে আমরা কিভাবে চলবো গরিব মানুষ? নদীর বাঁধ যদি ভাঙে তো হবিগঞ্জের লোক আর বসবাস করার জায়গায় না। কুড়িগ্রামেও তিস্তা সহ প্রায় সব নদ নদীর পানি বেড়েছে। রাতে উলিপুরের বজরা ইউনিয়নে 25 জন যাত্রী সহ একটি নৌকা ডুবে যায়। একটি শিশুর মৃতদেহ উদ্ধার করা হলেও 8 জন নিখোঁজ রয়েছে। তীব্র স্রোতে নৌকাটি ডুবে যায় বলে জানান স্থানীয়রা। এরই মধ্যে ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুল ইসলাম বন্যা দুর্গত এলাকা পরিদর্শন শেষে জানান, সিলেট দুর্যোগপূর্ণ এলাকা হওয়ায় বারবার বন্যার কবলে পড়ছে এ অঞ্চল। বন্যা আশ্রয় সহ যখন যা প্রয়োজন সিলেটের জন্য যেটা করা দরকার মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে সেটা আমরা ইনশাআল্লাহ করব। এদিকে গত 3 দিনের প্রবল বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে নেত্রকোনা জেলার অবস্থাও খারাপের দিকে। বন্যা পরিস্থিতি মোকাবিলায় সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানান নেত্রকোনা 1 আসনের এমপি মোস্তাক আহমেদ রুহি। আমরা খোঁজ খবর রাখবো এবং তাদের যখনই আশ্রয় কেন্দ্রে নেওয়া দিব, আর যদি তারা বাড়ি ঘরে থাকে তাহলে তাদের বাড়ি ঘরে আমরা শুকনো খাবার সব প্রয়োজনীয় যা কিছু সেগুলো আমরা তাদের কাছে হাতে পৌঁছে দিব। এরই মধ্যে বাসাবাড়ি ছেড়ে আশ্রয় কেন্দ্রে যাচ্ছেন অনেকেই। তবে স্থানীয়রা বলছেন এবারের বন্যা ছাড়িয়ে যেতে পারে 2022 সালের ভয়াবহতাকেও। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা। 20 দিনের ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি 1 সপ্তাহ কমিয়ে 26 জুন থেকে শুরু হচ্ছে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম। শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ বিভাগ থেকে পাঠানো বার্তায় বলা হয়েছে, স্কুল ও কলেজে সাপ্তাহিক ছুটি শুক্র এবং শনিবার 2 দিনই বহাল থাকবে। তীব্র দাবদাহের কারণে এবার সপ্তাহ 2-1-এর মতো বন্ধ ছিল শিক্ষা প্রতিষ্ঠানগুলো। সেই ক্ষতি পোষাতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি শুরু হয় 13 জুন থেকে, যা চলার কথা 2 জুলাই পর্যন্ত।
বিএনপি শুরু থেকে ভারতের সাথে বৈরী সম্পর্ক সৃষ্টি করে দেশের ক্ষতি করছে বলে জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, জাতীয় স্বার্থ বিবেচনায় আওয়ামী লীগ ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে আলোচনার টেবিলে অভ্যন্তরীণ সব সমস্যা সমাধান করতে চায়। আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান সফল করার লক্ষ্যে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত যৌথ সভার আগে এসব কথা বলেন তিনি। এ সময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরও বলেন, সিলেটের পানিবন্দী এলাকায় উদ্ধার কাজসহ ত্রাণ তৎপরতা জোরদার করতে সব ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে। জেনারেল জিয়াউর রহমান, খালেদা জিয়া ভারতের সাথে বৈরী সম্পর্ক সৃষ্টি করে বাংলাদেশেরই সবচেয়ে বেশি ক্ষতি করেছে, যেটা আমরা করতে চাই না। আমাদের জাতীয় স্বার্থে বন্ধুত্বপূর্ণ, ভারসাম্যমূলক, সম্মানজনক, পারস্পরিক আমরা কূটনীতি চাই। সরকারের সীমাহীন উদাসীনতার কারণে সিলেটে বন্যা পরিস্থিতি ধ্বংসাত্মক হয়ে উঠেছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীর নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় সরকার একই অঞ্চলে প্রতি বছর বন্যা হওয়ার পরেও কেন আর্লি ওয়ার্নিং সিস্টেম গড়ে তুলতে পারেনি মন্তব্য করে তিনি বলেন, জনগণের ভোগান্তি নিয়ে বর্তমান সরকারের কোনো ভাবনা নেই। পরে সিলেট অঞ্চলে বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে বিএনপি নেতাকর্মীদের নির্দেশ দেন রুহুল কবির রিজভী। বারবার সিলেট অঞ্চলে যে বন্যা হচ্ছে সেখানে আর্লি ওয়ার্নিং সিস্টেম, সে আর্লি ওয়ার্নিং সিস্টেম তারা করতে পারত। সরকারকে দোষারোপ করছে এই কারণে, একটা তৎপর এবং কর্মক্ষম সরকার থাকলে এটাকে দ্রুত প্রতিহত করা, মোকাবেলা করার তাদের সক্ষমতা থাকে। ট্যুর অপারেটরদের সেবার উপর প্রস্তাবিত বাজেটে 15% ভ্যাট প্রত্যাহারের তাগিদ দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ফারুক খান। সংসদে 2024-25 অর্থ বছরে প্রস্তাবিত বাজেট আলোচনায় তিনি এ তাগিদ দেন। তিনি বলেন, এই ভ্যাট আরোপের ফলে বিমান টিকিট, হোটেল ভাড়া, খাবার, যানবাহন সহ বিভিন্ন ক্ষেত্রে ট্যুর অপারেটরদের খরচ বেড়ে যাবে, যার নেতিবাচক প্রভাব পড়বে পর্যটন খাতে। এছাড়া থিম পার্কের উপর আরোপিত 15% ভ্যাটও প্রত্যাহারের দাবি জানিয়েছেন মন্ত্রী। বাজেট পাশ হওয়ার আগে বাস্তবসম্মত প্রস্তাব পূর্ণ বিবেচনার সুযোগ রয়েছে বলে জানিয়েছে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। রাজধানীর ফার্মগেটে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে দেশের অর্থনীতি বিষয়ক সেমিনারে তিনি একথা জানান। এ সময় দেশে 3 মাসের রিজার্ভ রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টুটু। এবার আন্তর্জাতিক সংবাদ। সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংক থেকে গত 1 বছরে বাংলাদেশিদের অর্থ তুলে নেওয়ার পরিমাণ নজিরবিহীন গতিতে বেড়েছে। সুইস ন্যাশনাল ব্যাংকের প্রকাশিত বার্ষিক প্রতিবেদনে বলা হয়, গত বছর সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে বাংলাদেশিদের আমানতের 60% বেশি তুলে নিয়েছেন গ্রাহকরা। এর আগে এসএনবির 2022 সালের বার্ষিক প্রতিবেদনে দেখা যায়, 2021 সালেও সুইস ব্যাংকগুলোতে বাংলাদেশিদের আমানতের পরিমাণ ছিল 87 কোটি 11 লাখ সুইস ফ্রা, কিন্তু পরের বছর তা কমে দাঁড়ায় 5 কোটি 50 লাখ ফ্রাতে। মূলত দেশটির কঠোর গোপনীয় ব্যাংকিং নীতির কারণে বিশ্বের বিভিন্ন দেশের হাজার হাজার মানুষ সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে অবৈধ পথে উপার্জিত অর্থ জমা রাখেন। এবার পার্টেক্স খেলার খবর। সার্বিয়ার সাথে 1-1 গোলে ড্র করে ইউরো ফুটবলের দ্বিতীয় পর্বে খেলার আশাটা কাগজে কলমে বাঁচিয়ে রাখল স্লোভানিয়া। তবে গ্রুপের শেষ ম্যাচে ইংল্যান্ডের সাথে হওয়ায় দ্বিতীয় পর্বে ওঠার পথটা তাদের জন্য বেশ কষ্টকর। জার্মানির মুনশেন গার্ডবার্গ স্টেডিয়ামে সার্বিয়া ও স্লোভানিয়ার ম্যাচটি গোলশূন্য থাকে। খেলার 69 মিনিটে স্লোভানিয়াকে লিড এনে দেন জ্যান কার্নিচিস। পিছিয়ে থেকে গোল শোধের চেষ্টা করতে থাকা সার্বিয়া খেলা শেষের ইনজুরি টাইমের 5 মিনিটে রিয়াল মাদ্রিদের সাবেক স্ট্রাইকার লুকা জোভিকের গোলে সমতায় ফেরে। অনুষ্ঠিত হল চিফ প্র্যান্টোস ফেয়ারওয়েল ক্লাব গলফ টুর্নামেন্ট 2024। এতে প্রধান অতিথি ছিলেন সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।
টুর্নামেন্টের আন্তঃক্লাব চ্যাম্পিয়ন হয় আর্মি গলফ ক্লাব। এছাড়া রেগুলার বিভাগে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাহ নূর জিলানি এবং লেডিস গ্রুপ বিভাগে মিসেস শাইলা আহসান বিজয়ী হন। এ সময় চিফ অফ আর্মি স্টাফ ডেজিগনেটেড লেফটেন্যান্ট জেনারেল ওয়াকিরুজ্জামান অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। পরে পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজের আয়োজন করা হয়। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। নরেন্দ্র মোদীর আমন্ত্রণে আজ নয়াদিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দ্বিপাক্ষিক বিষয়ের পাশাপাশি বেশি গুরুত্ব পাবে আঞ্চলিক ও ভূ রাজনৈতিক ইস্যু মনে করেন বিশ্লেষকরা। মিয়ানমার থেকে বাংলাদেশের দিকে গুলি ছুড়লে পাল্টা গুলি করা হবে, হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর। প্রতিবেশী দেশের অভ্যন্তরীণ কোন্দলের প্রভাব। বন্যার কারণে সিলেট বিভাগের এসএসসি পরীক্ষা ৮ জুলাই পর্যন্ত স্থগিত। আশ্রয় কেন্দ্রে বানভাসীদের ভিড়, ২০ লাখেরও বেশি মানুষ পানিবন্দী। গ্রীষ্মের ছুটি কমিয়ে ২৬ জুন থেকে খুলছে শিক্ষা প্রতিষ্ঠান। শনিবারও থাকবে সাপ্তাহিক ছুটি। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ।